4 কোটি টাকা, ভালো ছেলে, পচা ছেলে এবং বিচারের বাণী ঠিক কোথায় গিয়ে কাঁদে। এই যে আমাদের আজকের এই পর্ব, এটাকে আপনারা একটা ছোটোখাটো আপডেট হিসেবে ধরতে পারেন। অনেকেই বেশ কয়েকদিন ধরেই প্রশ্নটা করছেন যে গোটা বিষয় নিয়ে এই যে এত লড়াই হলো, এত আন্দোলন হলো, তারপর হলোটা কি? বিচারই বা কোন জায়গায় রয়েছে? জুনিয়র চিকিৎসকরাই বা কী করছেন? আলটিমেটলি পরিবর্তন কিছু এলো কি? কোথায় আছি আমরা এখন? দেখুন, অক্টোবর থেকে নভেম্বর আস্তে আস্তে এই গোটা বিষয়টার মধ্যে যেভাবে একটার সঙ্গে আরেকটা বিষয় জড়িয়ে গেছে, সবটা যদি আমরা বলতে যাই তাহলে তো ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। তাই আমরা বিষয়টাকে একটু সরল ভাবে দেখার চেষ্টা করছি। মূলত 3টি প্রশ্নের মধ্যে আজকের এই পর্বটাকে আমরা সীমাবদ্ধ রাখছি। এই 3টে প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করব। প্রথম প্রশ্ন হচ্ছে, অভয়ার বিচারের কি হলো? অভয়ার বিচার কত দূর? দ্বিতীয় প্রশ্ন, জুনিয়র চিকিৎসক যারা আন্দোলন করলেন কিংবা জুনিয়র চিকিৎসক যাদের বিরুদ্ধে নানা রকম অভিযোগ উঠে এলো, সেই জুনিয়র চিকিৎসকদের ক্ষেত্রে কি দেখতে পাওয়া যাচ্ছে? তারা কোথায় আছেন, কি করছেন, কি বলছেন? এবং তৃতীয় প্রশ্ন, আমাদের রাজ্যের যে সরকারি চিকিৎসা পরিষেবা, এত কিছুর পরে আমাদের রাজ্যের সেই সরকারি চিকিৎসা পরিষেবা বা পরিকাঠামোর মধ্যে কোনো চোখে পড়ার মতো পরিবর্তন কি লক্ষ্য করা গেল? তাহলে আমরা একদম শেষ থেকে শুরু করি। দেখুন, একদম শেষ প্রশ্নের উত্তর সবার আগে দিতে গেলে বলতে হয় যে আমাদের রাজ্যের সরকারি চিকিৎসা পরিকাঠামোর মধ্যে চোখে পড়ার মতো কোনো পরিবর্তন এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না। বরং সেখানেও বলা যেতে পারে রীতিমতো একটা ঝগড়া চলছে। সম্প্রতি একটি খবর সামনে এসেছে, আপনারা সকলেই নিশ্চয়ই দেখেছেন সেই খবরটা। আরজি করে গ্লাভস পাঠানো হয়েছে এবং একজন ডাক্তার তিনি গ্লাভসের বাক্স খুলে দেখছেন যে গ্লাভসে রক্ত লেগে রয়েছে। সেই ছবি সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয় এবং চারিদিকে জানাজানি হয়ে যায়। এই নিয়ে তোলপাড় পড়ে যায় রীতিমতো যে রক্ত মাখা গ্লাভস সাপ্লাই দেওয়া হয়েছে আরজি কর হাসপাতালে, যেখান থেকে এই গোটা ঘটনার সূত্রপাত, সেখানে এই পরিস্থিতি। এবার সরকারের তরফ থেকে জানানো হয় যে ওই গ্লাভস পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেই পরীক্ষার পরে এখন কর্তৃপক্ষ জানাচ্ছে যে দেখুন, ওই গ্লাভসে যে লাল লাল মতো জিনিসটা লেগেছিল সেটা রক্ত নয়, রক্ত লেগেছিল না। কি লেগেছিল এক্স্যাক্টলি সেটা জানার জন্য ফরেন্সিক ল্যাবে এখন পরীক্ষার জন্য গ্লাভসগুলোকে পাঠানো হচ্ছে। মানে অদ্ভুত একটা সাফাইয়ের মতো একটা উত্তর সামনে রাখা হচ্ছে, যেখানে বলা হচ্ছে না 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 না, ওই গ্লাভসগুলো আসলে রক্ত দিয়ে সংক্রমিত হয়নি, রক্ত লেগেছিল না। কি দিয়ে সংক্রমিত হয়েছে? গ্লাভসে তো কোনো কিছুই লেগে থাকার কথা নয়। তাহলে কি লেগেছিল, কি জিনিস দিয়ে গ্লাভসটা সংক্রমিত হয়েছিল সেটা আমরা এখনো অবধি জানি না। সেটা ওই উত্তর খোঁজার জন্য আমরা পাঠিয়েছি পরীক্ষা নিরীক্ষার জন্য, তারপর আমরা উত্তর দেব। এবার দেখুন, এই যে এইখানে এই ঘটনাটা ঘটেছে সরকারি হাসপাতালে, এটাই একমাত্র তা তো নয়। কয়েকদিন আগে আরও একটি সরকারি হাসপাতাল থেকে এই খবর উঠে এসেছে, যেখানে একজন জুনিয়র চিকিৎসক বলছেন একজন প্রসূতির অপারেশন করতে গিয়ে একটি কাঁচি ভেঙে যায় এবং তারপর দেখা যায় যে সেই কাঁচিটায় জং ধরে গেছিল, মরচে পড়েছিল, সেই জন্য কাঁচিটা ওইভাবে ভেঙে গেছে। জুনিয়র চিকিৎসক বলেন যে তিনি ওই ওটির দায়িত্বে যে সিস্টার ইনচার্জ রয়েছে তার কাছেও এই অভিযোগ জানিয়েছেন। এবার সিস্টার ইনচার্জ কি বলেছেন? জুনিয়র চিকিৎসক বলছেন কাঁচিটা ওইভাবে ভেঙে যাওয়ার পরে আমি সিস্টার ইনচার্জকেও জানাই এবং তিনি বলেন যে এরকমভাবে অনেকগুলো কাঁচিই ভেঙে গেছে। তার মানে কি ধরনের জিনিসপত্র সাপ্লাই হচ্ছে হাসপাতালে বুঝতেই পারছেন। এবার এই যে দুটো ঘটনা পরপর আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এগুলো হচ্ছে একেবারে কলকাতার বুকে দুখানা সরকারি হাসপাতাল, বড় বড় সরকারি হাসপাতাল, সেখানে এই ঘটনা। আপনি যদি কলকাতা থেকে একটু দূরে জেলার দিকে যান, সেখানেও আপনি একের পর এক অভিযোগ দেখতে পাবেন। যেমন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, সেখান থেকে অভিযোগ উঠে এলো যে হাসপাতালে ব্যবহার করে ফেলে দেওয়া সূচ, সিরিঞ্জ, স্যালাইনের বোতল, গ্লাভস, এই সমস্ত কিছু বস্তার মধ্যে পুড়ে টোটোয় করে নিয়ে কে যেন পালিয়ে যাচ্ছে, চুরি করে নিয়ে চলে যাচ্ছে লোকজন, এই অভিযোগ সামনে উঠে এলো। এবার এই অভিযোগ শুনে নিশ্চয়ই আপনাদের মনে পড়ে যাবে যে আরজি কর থেকেও কিন্তু এই ধরনের অভিযোগের কথা সামনে এসেছিল, যেখানে বলা হয় আরজি কর হাসপাতালের বর্জ্য পদার্থ নিয়ে একটা পাচার চক্র চলছে, যে চক্রের সঙ্গে সন্দীপ ঘোষ যুক্ত থাকতে পারেন সেই রকম একটা অভিযোগ সামনে উঠে এলো। কত বড় চক্র, কত কোটি টাকার চক্র, সেসব খতিয়ে দেখতে হবে, নিশ্চয়ই মনে আছে। তারই সঙ্গে আরজি কর হাসপাতাল থেকে আরও একটি বেআইনি চক্রের কথা উঠে এসেছিল, বলা হচ্ছিল সেখানে মৃতদেহ পাচার করা হয়, এই অভিযোগও উঠে এসেছিল। মৃতদেহ নিয়ে একটা বড়সড় চক্র চলছে। এবার এই মৃতদেহের খবরই যদি আপনি তাকান, শুধুমাত্র এই শহরের দরকার নেই, আপনি একটু দূরে যদি যান, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের মর্গে বেওয়ারিশ লাশের স্তূপ জমছে। প্রায় অগস্ট মাস থেকে 30টা মতো দাবিদারহীন লাশ পড়ে রয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের মর্গে। এবার ওই মর্গে 32টা লাশ রাখা যায়, কিন্তু সমস্যাটা হচ্ছে যে ওই মর্গের ভেতরে যতগুলো ফ্রিজার রয়েছে সেগুলো সবকটা কাজ করে না। 16টা ফ্রিজার খারাপ হয়ে পড়ে রয়েছে, সেগুলো মেরামতের কাজ পূর্ত দপ্তর শুরু করেছে, কিন্তু সেই কাজ এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি। অতএব
14টা মাত্র ফ্রিজারে ওই মৃতদেহ রাখা যাচ্ছে। তার ফলে ওই মৃতদেহ থেকে গন্ধ ছড়িয়ে পড়ছে প্রত্যেক দিন হাসপাতালের চারপাশে। হাসপাতালের কর্মী, রোগী, রোগীর পরিবার, সাধারণ মানুষ সকলে অতিষ্ঠ। এবার দাবিদারহীন লাশ এইভাবে পড়ে আছে মর্গে। তারপর এখান থেকেও যদি কোনোটা উধাও হয়ে যায়, পাচার হয়ে যায়, তখন আবার খবর আসবে, আবার এই অভিযোগের কথা সামনে তুলে ধরা হবে। এবার এই সমস্ত কিছু বাদ দিয়ে আপনি নিরাপত্তার কথায় আসুন। নিরাপত্তা, যেটা কিনা আরজিকর হাসপাতালের এই ঘটনা ঘটার পরে সব থেকে বড় একটা ইস্যু হয়ে সামনে উঠেছিল এবং বলা হয়েছিল আরজিকর হাসপাতালে যদি পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা থাকতো তাহলে হয়তো এই ঘটনা ঘটতো না। সিভিক ভলেন্টিয়ার বাদ দিয়ে যদি পুলিশি নিরাপত্তা আমরা পাই তাহলে হয়তো এই ধরনের ঘটনা ভবিষ্যতে আটকানো যাবে, এরকম কথা উঠে আসে। নিরাপত্তা নিশ্চিত করতে হবে বিভিন্ন হাসপাতালে, রোগী বলুন, চিকিৎসা কর্মী বলুন, সকলের এই দাবি বারবার উঠে আসতে থাকে। এই নিয়ে সুপ্রিম কোর্টেও বিস্তারিত আলোচনা হয়েছে। এই নিরিখে আপনি চলে আসুন পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের সরকারি হাসপাতালগুলির কথায়। কেন আসবেন? কারণ পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের সরকারি হাসপাতালগুলোয় একটি সংস্থাকে নিরাপত্তা রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছিল, বরাত দেওয়া হয়েছিল। সেখানে অভিযোগ উঠে আসে যে এই সংস্থাকে বেআইনিভাবে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে, বরাত পাইয়ে দেওয়া হয়েছে। যে সংস্থা আসলে টেন্ডারের মাধ্যমে সমস্ত নিয়ম মেনে বরাত পেয়েছিল তাদের এই কাজটা দেওয়া হয়নি। এই বিষয়টা কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়ায়, আদালতের দ্বারস্থ হন লোকজন এবং সেখানে কলকাতা হাইকোর্টের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে যে সংস্থা নিরাপত্তা রক্ষার দায়িত্ব পেয়েছে, বরাত পেয়েছে, তারা যে সমস্ত নিয়ম মেনে বিধিসম্মতভাবে এই বরাত পায়নি এই বিষয়টায় প্রাথমিকভাবে আদালত নিশ্চিত। অতএব সেখানে সেই বরাত ক্যান্সেল করে দেওয়া হয়েছে, বাতিল করে দেওয়া হয়েছে। নতুন করে আবার টেন্ডার ডাকা হবে, আবার সেই কাজকর্ম শুরু হবে। অর্থাৎ এখানেও আবার সেই ভুলভালভাবে বরাত পাইয়ে দেওয়া, সুযোগ পাইয়ে দেওয়া এবং হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে কোথাও একটা গিয়ে কম্প্রোমাইজ করা, সেই আবার একটা দুর্নীতির চক্র, সেই অভিযোগ আবার উঠে আসছে। দ্বিতীয় প্রশ্ন এবার হচ্ছে যে এই যে জুনিয়র চিকিৎসক যারা এত কিছু করলেন, যারা আন্দোলন করলেন, লড়াই করলেন, বা যে সমস্ত জুনিয়র চিকিৎসকের বিরুদ্ধে থ্রেট কালচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠলো, তারা কি করছেন, তারা এখন কি বলছেন? এইখানে আমি আপনাদের বলবো যে একটু মন দিয়ে শুনবেন, না হলে কিন্তু খেই হারিয়ে ফেলতে পারেন, না হলে কিন্তু গুলিয়ে যেতে পারে। ডাক্তারদের একটি সংগঠনের তরফ থেকে আপনারা জানেন প্রথম থেকে লড়াই করা হয় এবং তারা রাস্তায় নামেন, তারা অবস্থান করেন, অনশন করেন, কর্মবিরতি করেন, বিচারের দাবিতে তারা লড়াই করেন এবং তাদের তরফ থেকে অভিযোগ উঠে আসে যে থ্রেট কালচার চলছে বিভিন্ন হাসপাতালে এবং এই থ্রেট কালচারের সঙ্গে যুক্ত হিসেবে বেশ কিছু মানুষকে চিহ্নিত করা হয়। এখানে প্রথমেই বলে রাখি, একটা বিষয়টা এতদিনে পরিষ্কার হয়েই গেছে, আমাদের রাজ্যে এখানে সরকারি হাসপাতালগুলো বা মেডিকেল কলেজগুলো, সেখানে কিন্তু যাদের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবে না। শুধু যেটা করতে পারে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সেটা হচ্ছে সেই নামগুলো তারা নোট ডাউন করে নিতে পারেন, যা যা প্রমাণ তারা পেয়েছেন থ্রেট কালচারের পক্ষে সেই সমস্ত প্রমাণ তারা নথিভুক্ত করতে পারেন এবং তারপর সমস্ত কিছু তাদের পাঠিয়ে দিতে হবে আমাদের রাজ্যের স্বাস্থ্য মন্ত্রকের কাছে। স্বাস্থ্য দপ্তরে গোটা বিষয়টা যাবে, তারপর আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, মুখ্য সচিব তারা মিলে ডিসাইড করবেন যে সেখানে কি পদক্ষেপ নেওয়া হবে। যাদের নামে অভিযোগ তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়েছে কিনা, তাহলে তাদের সাসপেন্ড করা হবে কিনা, সেই সমস্ত কিছু সিদ্ধান্ত নেবেন আলটিমেটলি আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব এবং মুখ্য সচিব অবশ্যই। তার মানে বলতে গেলে কে হুমকি আর কে চুমকি সেটা ঠিক করার ভার রয়েছে একমাত্র একজনেরই হাতে আমাদের রাজ্যে, আর তিনি হলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। তো যাই হোক, একটি সংগঠনের তরফ থেকে এই থ্রেট কালচারের সঙ্গে কারা যুক্ত তাদের নামে অভিযোগ সামনে রাখা হলো। এবার যাদের বিরুদ্ধে অভিযোগ তারা রাতারাতি আবার একখানা সংগঠন তৈরি করে সামনে এসে বললেন, না না, আমাদের ওপরে অত্যাচার করা হচ্ছে, আমরা কিন্তু আসলে ভালো ছেলে, আমাদের যারা থ্রেট কালচারের সঙ্গে যুক্ত বলে দাগিয়ে দিচ্ছে তারাই আসলে থ্রেট দিচ্ছে। ওরা আমাদের বলছে যে আমরা থ্রেট দিচ্ছি, কিন্তু আমরা বলছি ওরাই আসলে থ্রেট কালচার চালাচ্ছে, ওরাই আসলে হুমকি দিচ্ছে। এবং তারই সঙ্গে এই একটা বিষয় সামনে উঠে আসে যে ওরা মুখ্যমন্ত্রীর সামনে গিয়ে একজন জুনিয়র ডাক্তার বলে এসেছেন যে আমরা সব পচা ছেলে। কেন সে বলবে আমরা পচা ছেলে? এটা আসলে একেবারেই ঠিক নয়, আসলে ওরাই পচা ছেলে। মানে পচা ছেলেদের পচা ছেলে বলে যারা দাগিয়ে দিচ্ছে তারা আসলে পচা ছেলে। বুঝতেই পারছেন কেন বলছিলাম যে একটু মন দিয়ে শুনবেন, না হলে খেই হারিয়ে যেতে পারে। তো এইভাবে দুটো সংগঠনের কথা সামনে উঠে এলো। ইতিমধ্যে আবার কয়েকদিন আগে আমরা দেখলাম আরেকটি ডাক্তারদের সংগঠন, যারা কিনা শাসক দলের ডাক্তারদের সেল বা ডাক্তারদের সংগঠন হিসেবে পরিচিত,
তারা সামনে উঠে এলেন। এতদিন তারা খুব একটা কোনো উচ্চবাচ্য করেননি, কথা টথা বলেননি, তারা এগিয়ে এসে বললেন ধুর সবাই পচা ছেলে, ওরা আসলে আমরা ভালো ছেলে, আমরা হচ্ছি শাসকপন্থী সমস্ত যে ডাক্তারদের সংগঠন সেইটা আমাদেরই সংগঠন, একমাত্র শাসকপন্থী, এবং আমরা ভালো ছেলে, আমরা চাই যে সমস্ত দুর্নীতি বন্ধ হোক, আমরা চাই শান্তি ফিরে আসুক, আমরা চাই সব ঠিকঠাক হয়ে যাক। তার মানে তিনটে ডাক্তারদের সংগঠন এই মুহূর্তে রয়েছে যারা একে অপরের দিকে আঙুল তুলে বলছে ও পচা ছেলে, ও পচা ছেলে, আসলে আমি ভালো ছেলে। মানে পরিস্থিতিটা বুঝতে গেলে আপনাদের এই ছবিটার দিকে তাকাতে হবে। ছবিতে তিনটে স্পাইডারম্যানকে আপনারা দেখতে পাচ্ছেন, তিনটে স্পাইডারম্যান একে অপরের দিকে আঙুল তুলে আছেন, ঠিক একইভাবে যেভাবে বর্তমানে তিনটি ডাক্তারদের সংগঠন একে অপরের দিকে আঙুল তুলে বলছে ওরা পচা ছেলে, আমি ভালো ছেলে। কমিক রেফারেন্স ডান রাইট। যাকে তো এই জায়গায় গোটা বিষয়টা এখন দাঁড়িয়ে রয়েছে। অবশ্যই কারা প্রথম থেকে লড়াই করেছেন, রাস্তায় নেমেছেন, সে তো মানুষের কাছে পরিষ্কার, সেটা মানুষ খুব ভালো করেই জানেন। ইতিমধ্যে আবার এখানে 4 কোটি টাকার একটা বিষয় উঠে আসছে, যেখানে বলা হচ্ছে যে এই যে ডাক্তাররা যারা আন্দোলন করেছেন এতদিন, যারা লড়াই করেছেন, প্রচুর মানুষজন আর্থিক সাহায্যের মাধ্যমে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন, তাদের অনুদান দিয়েছেন, তাদেরকে টাকা পয়সা দিয়েছেন তাদের আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, মামলার জন্য, আরো নানা রকম কাজের জন্য। তো সেখানে এই ডাক্তাররা 4 কোটি টাকা সংগ্রহ করেছেন। তো এই 4 কোটি টাকা এই ডাক্তাররা কোথায় খরচ করছেন, কিভাবে খরচ করছেন, সেসব তো জানাতে হবে, খতিয়ান দিতে হবে, মানুষের সামনে রাখতে হবে। এবার যে সংগঠন এই টাকা সংগ্রহ করেছে তারাও বলেছেন যে আমাদের সংগঠন টাকা সংগ্রহ করেছেন, অতএব এই নিয়ে আমরা কি করব সেটা আমাদের বিষয়, এবং সময় মতো অবশ্যই আমরা সমস্ত হিসাব সামনে রাখবো, সেটা অন্য কারুর কথা শুনে নয়। এইখানেই বলে রাখি কিন্তু যে ডাক্তাররা টাকা পয়সা তুলছেন, জুনিয়র চিকিৎসকরা আন্দোলনের জন্য টাকা পয়সা তুলছেন, সেই টাকা তারা নয় ছয় করছেন, এই অভিযোগ কিন্তু এর আগেও জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে তুলে দেওয়া হয়েছে, এবং এই বিষয়টা নিয়ে কিন্তু অভিযোগও করা হয়েছে, আদালত পর্যন্ত বিষয় গিয়ে পৌঁছেছে। একদম শেষে আসি সব থেকে মোক্ষম এবং গুরুত্বপূর্ণ প্রশ্নে, অভয়ার বিচার। অভয়ার বিচার কত দূর? এইখানে একদম যদি পরিষ্কার করে বলতে হয়, অভয়ার বিচারের জায়গাটা খুব একটা এগোয়নি, যেখানে ছিল ঠিক সেখানেই দাঁড়িয়ে রয়েছে, এবং এটা এই বিচারের দিকের ইতিবাচক দিক। যদি নেতিবাচক দিকটা আপনাকে দেখতে হয় তাহলে বিষয়টা কিন্তু আরও খারাপের দিকে যেতে পারে। যেমন আপনারা জানেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নির্যাতিতার পরিবারের সঙ্গে অভয়ার বাবা মার সঙ্গে দেখা করার কথা ছিল, সেই রকম একটা বক্তব্য সামনে উঠে এসেছিল, এবং বলা হয়েছিল যে অভয়ার বাবা মা স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছেন দেখা করার জন্য, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেখা করেননি। এবার কেন তিনি দেখা করেননি সেই নিয়ে নানা মুনির নানা মত রয়েছে। এবার আপনি যদি বলেন সুপ্রিম কোর্টে কি হচ্ছে, সেখানে কি এগিয়েছে, দেখুন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের ডিওয়াই চন্দ্রচূড় তিনি আর কয়েকদিন পরেই অবসর গ্রহণ করবেন। এখন সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এই গোটা মামলাটা চলছে, খুব ভালো কথা, কিন্তু আলটিমেটলি এই মামলার যা এগোনোর কথা, চার্জশিট জমা পড়ার কথা, সমস্ত কিছু কিন্তু লোয়ার কোর্টে হচ্ছে। এবার সুপ্রিম কোর্ট গোটা বিষয়টা দেখছে ঠিকঠাকভাবে হচ্ছে কি হচ্ছে না। এখানে একটা হতে পারে যে এর পরের দিনের শুনানিতে হয়তো সুপ্রিম কোর্ট বলল যে আমরা যতদূর দেখেছি তদন্ত ঠিকঠাকই চলছে, আমরা আর আমাদের হাতে রাখছি না, এবার লোয়ার কোর্টে নিজের মতো করে মামলাটা এগোবে। অথবা হতে পারে যে সুপ্রিম কোর্ট এখনো তাদের হাতে মামলাটা রেখে দিল, সেক্ষেত্রে নতুন যিনি প্রধান বিচারপতি হবেন সুপ্রিম কোর্টে, তার বেঞ্চে এই মামলা কবে উঠবে, কিভাবে উঠবে, সেখানে মামলা কতটা এগোবে পিছবে, কবে তারিখ পাওয়া যাবে, সেই সমস্ত কিছু আর কয়েকদিনের মধ্যে কিন্তু স্পষ্ট হয়ে যাবে। তারই সঙ্গে এখানে বলতে হয় যে লোয়ার কোর্টে কিন্তু অলরেডি আপনারা জানেন সিবিআই এর তরফ থেকে একটি প্রাথমিক চার্জশিট জমা দেওয়া হয়েছে, এবং তারই সঙ্গে এইবার কিন্তু ফাইনাল চার্জশিট সিবিআই জমা দেবে, এইরকম একটা কথাও চারিদিকে উঠে আসছে। এবার এই ফাইনাল চার্জশিট যদি লোয়ার কোর্টে সিবিআই জমা দেয় এবং তখনও পর্যন্ত যদি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে বিষয়টা থাকে, তাহলে সুপ্রিম কোর্টেও নিশ্চয়ই জানানো হবে যে এই ফাইনাল চার্জশিট জমা দেওয়া হয়েছে। সেখানে কিন্তু বটম লাইনটা বোঝা যাবে, এই যে একজন জড়িত আছেন না অনেকজন, সিবিআই কি মনে করছে, কি প্রমাণ পেয়েছে, কোন সন্দেহ করছে, কোন তত্ত্বের উপরে সিবিআই শিলমোহর দিচ্ছে, সেটা কিন্তু সেই ফাইনাল চার্জশিট দেখলে জানা যাবে। প্রাথমিক চার্জশিট নয়, ফাইনাল চার্জশিটে ফাইনালি সিবিআই কি বলছে সেটা জানা যাবে ওই চার্জশিট সামনে আসার পর, এবং তারপরে শুরু হবে বিচার প্রক্রিয়া বা ট্রায়াল। অর্থাৎ এখনো অনেকটা পথ চলা বাকি রয়েছে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে। পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।